আমি জানি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নতুন একটি কৃষি ব্যবস্থা নিয়ে আসছেন। সেই দিক থেকে আমাদের একটা ব্যাপক আগ্রহ ছিল জানার। আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি, কিন্তু আমার এই সাক্ষাৎকারী যারা দেখবেন বা পড়বেন তাদেরকে আমি এটা বলতে চাচ্ছি যে নয়া কৃষিতে কি বাংলাদেশের ছড়ায় যায়। সেই হিসাবে আমি আপনাকে বলবো যে নয়া কৃষি যে মডেলটা আসলে কি, আর পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়া কৃষির ভূমিকা কি হতে পারে। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো দিক আছে, আমি ভাগ করে বলি। ওকে, প্রথমত নয়া কৃষি কিন্তু মডেল না, কারণ নয়া কৃষির কনসেপ্টের মধ্যে মডেল কনসেপ্ট। মডেল মানে আপনি একটা ছাঁচ দিয়ে সব করবেন, এটা নয়া কৃষি না। এটাকে আমরা নয়া কৃষি এটা প্রথমত একটা অত্যন্ত পাওয়ারফুল, যদি আমি বলি এভাবে বলবো যে একটা স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল মুভমেন্ট। এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধের যে চরিত্র, এই চরিত্রকে আমরা বদলাতে চাই। আমি জগৎ হিসেবে দেখি ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা গড়ে উঠেছে দেকার্তের পর থেকে, ফলে যেখানে বস্তু এবং চেতনার যে পার্থক্য, আমরা এই পার্থক্য কোশ্চেন আর সেটাই আমরা প্রয়োগ করছি একটা বৈজ্ঞানিক ধারণা আকারে, যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের যে ধরন, আপনি যেমন করে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হন তার মধ্যেই আপনার চেতনারও একটা অভিক্ষেপ আছে। মানে আপনি কি এটা বুঝবো আমি কি করে প্রকৃতির সঙ্গে আপনার সম্বন্ধ যাবো, ঠিক আছে না? আপনি যদি প্রকৃতি ধ্বংস করেন, এই যে আমরা যে কারখানায় দেখলাম প্রকৃতি ধ্বংস করেন, তাহলে এটা আপনার চেতনার মধ্যে প্রবলেম, ঠিক আছে না? যে আপনি মনে করেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই পজিটিভ এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করা, প্রকৃতির উপর মানুষের আধিপত্য কায়েম করাই সভ্যতা লক্ষ্য। ওরা নয়া কৃষি এর সম্পূর্ণ বিপরীত। কিন্তু নয়া কৃষি দেখায় যে সে যেভাবে কৃষি কাজ করে, বনের চর্চা করে, প্রকৃতি সুরক্ষা করে, পরিবেশ সুরক্ষা করে, এই সমস্ত কিছুর মধ্যে তার একটা গভীর একটা চিন্তা কাজ করে। সেই চিন্তাটা মানুষের মধ্যে যে আমিটা আছে, একটা কথা আছে, আমি যেমন আমি বলি, আমি আধ্যাত্মিকতা শব্দটা এখানে অ্যাভয়েড করছি, এই আমিরও একটা যত্ন লাগে। যদি আমরা বড় ধরনের কোনো সভ্যতা করতে চাই তাহলে আপনার আমির যত্ন, এটাকে আমরা বলি আধ্যাত্মিকতা। অনেকে বলে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, আমরা এভাবে চিন্তা করি না। আপনি আপনার আমিটাকে, যে আমিটা কথা বলছি এখন, আমার যে চিন্তাধারা, আমার যে পোশাক পরিচ্ছদ, আমার যে খাবারের পদ্ধতি, আজকে আমরা এখানে বসে এই যে ইন্টারভিউ নিচ্ছি, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমার ভেতরে যে আমিটা, এটা কিন্তু প্রকাশিত হচ্ছে। লোক কিন্তু চিনতে পারছে এই লোকটা ভিন্ন রকম, আপনাকে চিনতে পারছে। আমরা বসে যন্ত্রপাতি নিয়ে চা খেতে গেছে, বসে পড়ছি, আবার সামনে আছে, এই দেখেন, এটাকে বলে বর্তমান হওয়া। আমার ভিতরে যে আমিটা আছে, আপনাদের যে আমি, ও কিন্তু বর্তমান হচ্ছে দৃশ্যমান। ঠিক তেমনি নয়া কৃষিও আমার ভেতরকে যে আমিটা প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত, একদম গ্রহণক্ষেত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত, সেও কিন্তু বর্তমান হয়। এখন যেমন আমি আপনাকে ছোট উদাহরণ দিই, বর্তমান হওয়া বলতে কী বোঝায়। আপনি কোনো এমন কিছু করবেন না যাতে প্রাণের ক্ষতি হয়, যেটা দৃশ্যমান প্রাণ বা অদৃশ্য ম্যাটার করেন। আপনি যতক্ষণ মধ্যে সজ্ঞান, আপনি তার ক্ষতি করবেন। ফলে নয়া কৃষিতে বিষ নিষিদ্ধ, কোনো প্রকার বিষ ব্যবহার, এমনকি অর্গ্যানিক বিষ ব্যবহার। তো আমরা কী করে উৎপাদন আমাদের বাড়ে, কেন আমরা তো ভালো করি এই কারণে, আপনি যদি এই বনের দিকে তাকান, এই সৃষ্টির রহস্যের দিকে তাকান, আপনি দেখবেন যে আল্লাহ তো আপনাকে হাতে বিষ দিয়ে, সার দিয়ে পাঠায় দুনিয়াতে পাঠাইছে, তাহলে এত সুন্দর সুন্দর বনকর তৈরি হয়ে যাবে। আর যখন ইন্ডাস্ট্রি করেন, এই যে ঢাকা শহরে যেটা জঙ্গল লাগে, এটা ইটের জঙ্গল, তাহলে এমনি কী করে এত বড় সৃষ্টি হতে পারে? তো নয়া কৃষি দাবি করে যে যেহেতু আপনি আসলে এই প্রকৃতির সঙ্গে সম্বন্ধকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি আসলে ইমানও হারিয়ে ফেলছেন। একটা লোক যখন বিষ দেয় জমিতে বা সার ব্যবহার করে, সে কাকে বিশ্বাস করে? মুখে যত সে আল্লাহ আল্লাহ করে, সে কাকে বিশ্বাস করে? কোম্পানি। তাহলে ও আল্লাহর জায়গায় কোম্পানি বসে দিল। তার মানে এই যখন বসায়, তখন কিন্তু ইসলাম বলে তার উপর লানত আসে। কথা পরিষ্কার না? মুখে সে আল্লাহ আল্লাহ করতেছে সারাক্ষণে, বিরাট তার ধর্মের কথা ওয়াজ করতে করতে পাগল হয়ে গেছে, কিন্তু জমি দিকে সে বিষ দেয়।
সে একবারও চিন্তা করে না ওই যে বিষ দিচ্ছে এতে কিন্তু যেই প্রাণী আমি দেখি সে তো মারা যাই, যাকে আমি দেখি না, যে 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 আমার কাছে লুকায়িত যে প্রসেসটা প্রক্রিয়াটা আমার আড়াল রয়ে গেছে, এটা কিন্তু অপশন। তাহলে এই লোকটা যদি সত্যি অর্থে বিশ্বাসী হয় বা আত্মসমর্পণকারী হয়, ইসলাম শব্দটা আত্মসমর্পণ হয়, তো তার মানে বুঝে সে রোজা আসলে বিশ্বাস করে। ওকে জিজ্ঞাসা করবে, ওই যে প্রাণীটাকে আপনি হত্যা করলেন ও তো জিজ্ঞাসা করবেন না যে আমাকে মানলো কি জানেন লোক, আমি কি অপরাধ। হ্যাঁ, তারা এই বলে আমি করছি যেহেতু আমার খাদ্য উৎপাদন বাড়াইতে হবে, তা আমরা দেখাচ্ছি নয় কৃষিতে খাদ্য উৎপাদন 2.5 থেকে 3 গুণ বেশি। ওকে, আপনি খেয়াল করেন নয় কৃষি এই জন্য একটা টেকনিক্যাল ব্যাপার না, এটা এসেনশিয়ালি একটা 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 গভীর একটা বলতে পারেন আপনি একটা 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 আধ্যাত্মিক স্পিরিচুয়াল মরমে যে নামই দেন না কেন, এটাই যেখানে আমি আর বস্তুর সঙ্গে, আমি আর জগতের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক এখনো এই যে জায়গায় আমি আপনার সাথে বসে আছি, আপনি কি পারতেন ধরেন কোনো একজন লোককে এরকম জায়গায় বসে ইন্টারভিউ? আমি কিন্তু এনজয় করছি। কেন করছি? কারণ আমি তো এই মানুষগুলোকে ভালোবাসি, আমি তো ওদের জন্য কাজ করি। ফলে সে কেমন করে কি করে কীভাবে তার জীবন, তার কষ্টের জীবন, তার ভালো দিকটা, তার মন্দ দিক দুটোই আমার কাছে পেশায়। ফলে এটা হচ্ছে নয় কিছু। আমি আপনাকে টেকনিক্যাল দিকটা করে লাভ নাই, কারণ টেকনিক্যাল তো নয় কিছু অত্যন্ত সফিস্টিকেটেড একটা টেকনিক, আপনাকে গিয়ে দেখতে হবে, ইন্টারভিউতে বুঝতে পারবো না। প্রথমত ফিলোসফিক্যাল, সেকেন্ডলি একটা বলি এটা গ্লোবাল। কারণ নয় কিছু আন্তর্জাতিকভাবে পরিচালনা, আপনি গেলে নয় কিছু আমাদের পাবেন না। এটি কেন গ্লোবাল মুভমেন্ট? কারণ পৃথিবীতে 3টা বড় মুভমেন্ট আছে ইকোলজিক্যাল মুভমেন্ট। একটাকে বলা হয় আপনার বায়োডাইনামিক্স, এটাও এক ধরনের একজন জার্মানরা করে, ওটা একদম টোটালি অর্গ্যানিক এবং তারা গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। আমি গ্রহ নক্ষত্রের যুক্তটি পরে বুঝে বলছি আপনাকে। আরেকটা আছে আপনার এটাকে বলে পার্মাকালচার, এটা অস্ট্রেলিয়ান, এটা ডিজাইন নিয়ে কাজ, মানে যেহেতু ওদের মেলা দীর্ঘ জমি, ওরা তখন চিন্তা করে কোথায় বন রাখলে ভালো, দক্ষিণের দিকে ভালো রাখলে কি ভালো, উত্তর রাখলে ভালো, কোথায় পুকুরটা কাটলে ভালো, ফলে এটা একটা ডিজাইনের মধ্যে। আর 3 নম্বরে নয় কৃষি হলো একটা এমন একটা মুভমেন্ট যেটা বাংলার যে দীর্ঘ ঐতিহ্য, ভক্তির যে দীর্ঘ ধারা, এর ভেতরের ঢোক। এই জন্য নয় কৃষির সঙ্গে আবার আরেকটা আন্দোলন আছে, এটাকে বলা বলি নবপ্রাণা। এটা দুটোই ভাই বোন। নবপ্রাণ আন্দোলনটা আমাদের যে আখড়াবাড়ি যেটা কুষ্টিয়াতে, এটা নবপ্রাণ আন্দোলন ফকির লালন সাহেবের ঘর থেকে এটা বেরিয়ে আসে। আচ্ছা, এটা একটু কথা বলে ভালো হবে যে নবপ্রাণ আন্দোলনটা গড়ে উঠেছে ফকির লালনের তার যে ভাবগত যে আন্দোলন, হ্যাঁ, ওখান থেকে। আধ্যাত্মবাদ শব্দ খুব খারাপ শব্দ, এটা বলেন না, আধ্যাত্ম বলে কোনো শব্দ নাই। আমি কিন্তু একবার আধ্যাত্মবাদকে ব্যবহার করতে চাচ্ছি না, রুহানিয়াত বলতে পারেন, যেহেতু এটা আলাদা বানাচ্ছে রুহানিয়াত। আমরা কিন্তু আমি এটা বলতে আমার যত্ন, আপনার মধ্যে যে আমিটা আছে ওর যত্ন কেমনি করেন, বাড়িতে যত্ন করতেছেন, এটাকে আপনি যত্ন করছেন, এই তো খারাপ, এ তো সারাক্ষণ খাই করে, এ তো সারা মনে ক্ষতি করে, ওর যত্ন করবেন কেন? ঘরে যত্ন করে যেরকম আমিও যত্ন লাগে, এদেরকে আমি বস্তুবাদী অর্থে কথাটা বলছি। আমি বলে আধ্যাত্মিক মরমিকে শুধু বিষয় মরম নাই, এটা এই জন্য আমি আপনাকে না, অনেকে মনে করে আমি ডেফিনেটলি আধ্যাত্মবাদ শব্দটাও কিন্তু বাংলা ভাষা না, সংস্কৃত থেকে আসে। এনিওয়ে, তা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে আমি আমার ভেতরে যে একটা 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 চেতনা আছে, আমার যেটা কর্তা সত্তা আছে, তার সঙ্গে আমার বাড়ির জগতের সম্বন্ধ কি, এটাকে নতুন করে তৈরি করাটা হলো আমার কাজ। সে তৈরি করার ক্ষেত্রে আমি এমন কোনো কাজ করতে চাই না যে কাজে অন্যের ক্ষতি হবে। এই হলো নয় খুব সহজভাবে নয়, প্রাণীর ক্ষতি হয়। হ্যাঁ, এটা দেখুন জীবের ক্ষেত্রে সত্য, এটা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে সত্য, বা আমার রাজনীতিরও তাই। আমি এমন কিছু করতে চাই না যাতে অন্যের ক্ষতি হয়। সেখান থেকে আমার কমিউনিটির ধারণা আসে, গণের ধারণা আসে। গণ মানে কি? সমষ্টি। ফলে আমি এমন কিছু করবো না যেখানে সমষ্টি করতে হয়। এই তো নয় কিছু একটা রাজনৈতিক দিক আছে।
এবার বলেন টেকনিক্যাল প্রশ্ন করলে করবো, কিন্তু আমি বলবো আপনি বেশি আসেন না, আমি দেখাবো বুঝতে পারবো না। তোর মাটি কি করে আমি তৈরি করি, আচ্ছা গ্রহ নক্ষত্রটা বলি তাহলে আপনি মজা পাবেন। এই যে সংক্রান্তি গেল, হ্যাঁ আপনারা বলেন নববর্ষ, এই প্রথম এই সরকার আমাদের কথা শুনেছে এবং আমরা কৃতজ্ঞ যে তাদেরকে আমরা বলেছি আপনার 2-3 উৎসবটা একসঙ্গে করবেন, সংক্রান্তি এবং নববর্ষ। বাংলাদেশে বা আমাদের সংস্কৃতির মধ্যে নববর্ষ নাই, এটা কলোনিয়াল আমলে হয়েছে, মহাজনরা ব্যবসায়ীরা এটা আরম্ভ করে। কিন্তু নববর্ষ যে নাই তাও সত্যি নেই। কেন? কারণ যেদিন সংক্রান্তি শেষ হয়, সংক্রান্তি বলছেন মাসের যেটা শেষ, যেদিন সংক্রান্তি শেষ হয় সেদিনই কিন্তু আবার শুরু, যেই মুহূর্তে শেষ সেই মুহূর্তে শুরু। আচ্ছা এটা কিন্তু অনেক গভীর তাৎপর্য আছে, বুঝে বলছি আপনারা। আপনি যদি নব চিন্তা করেন, নববর্ষ সরলরেখা চিন্তা করেন, সরলরেখা, তাহলে একটা বিন্দুতে যেখানে শেষ হয়েছে এটা কিন্তু সরল, এটা কিন্তু আবার সামনের দিকে আছে, পেছনের সাথে যাচ্ছে। আর এবার বৃত্ত চিন্তা করেন, বৃত্তটা হলো ঋতুর মতো, বৃত্ততে যেই বিন্দুতে শেষ হয় সেই বিন্দুতে আরম্ভ। কিন্তু এটা এমন একটা আরম্ভ যে আরম্ভটা কিন্তু নতুন, এরা কিন্তু ফিরে আসছে আবার। মানে চিত্রা নক্ষত্র ওই যে সে তার অশ্বিনী নক্ষত্র ক্রস করছে, মিন থেকে সে মিশে গেছে, এটার সঙ্গে সৌরজগতের সম্পর্কটা ঘনিষ্ঠ। পরে সংক্রান্তি আমাদের দেশের লোকরা কৃষকরা কেন করে? যেহেতু সে গ্রহ নক্ষত্রের সঙ্গে সে যুক্ত থাকে, ঠিক না? মজা না? তাহলে এই যে আপনাকে আমি বললে যেমন অশ্বিনী নক্ষত্র, আমি নাম জানবো না, কৃষক কিন্তু জানবে, কারণ সে সংক্রান্তির দিন জানে এই নক্ষত্র কোথায়। এবং সংক্রান্তির দিন, সংক্রান্তিকে কেন্দ্র করে আমাদের ধরেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক বেশি হয় কম, কিন্তু আগে কি হতো শিব পার্বতী আসতো। শিব পার্বতী কেন আসতো? কারণ শিব কিন্তু কৃষির দেবতা। আচ্ছা কেন আমি করি না, এই দেশে আছে এটা, আমি কেন আবিষ্কার করছি? উনি কৃষির দেবতা কেন শিব? এবং মুসলমানরা গ্রামে, মুসলমানরা ওখানে এটাকে মানে, এত মানে কেন বলি আপনাদের কুসুম। আপনি কি জানেন যে শিব কেন ল্যাংটা থাকে? কেউ জানেন? আর শিবের গলায় কেন সাপ? দেবতারা একবার স্থির করলো যে তারা অমৃত চায়, তারা অমর হতে চায়। তখন অমর কোথায় পাবে তারা অমৃত? তারা বলে সমুদ্র মন্থন করবে, সমুদ্র মন্থন করলে তারা অমৃত পাবে, অমৃত খাইতে অমর হবে। তো তারা বাসুকি মানে সাপকে দড়ি বানাইলো, আর হিমালয়কে বানাইলো মন্থন দণ্ড, ঘি যেমন করে মন্থন করে না, দিয়ে তারা সমুদ্রে যখন মন্থন করলো, মন্থন করলে প্রথমে কিন্তু অমৃত আসে না, প্রথমে আসলো বিষ। এখন এই বিষ এমনই বিষ, এই বিষ যদি বাইরে থাকে বিষ সৃষ্টি ধ্বংস হয়ে যায়, আর আপনি যদি গিলেন তা আপনি মারা যাবেন। তোরা তখন খুঁজতেছে এই বিষ রাখবি খুঁজে, তখন দেখছে এটা পাগলা বলে না, তো পাগল রাস্তাতে ঘুরে বেড়ায় পাগলা, ওকে ধরে নিয়ে আসে, ওটা খাওয়াই দিয়ে আমরা। তো সে কিন্তু বুঝে গেছে, সে বুঝেছে যদি এই বিষ বাইরে থাকে তাহলে জগৎ ধ্বংস হয়ে যাবে। সে কিন্তু বিষটা খেলো, কিন্তু গিললে কি হবে? সে নিজে মারা যাবে। সে বিষটা কোথায় রাখবে? গলায়। এই জন্য ওর নাম নীলকণ্ঠ, ওর গলা নীল, বিষে বিষাক্ত। যেহেতু তার গলা নীল, এই জন্য তার গলাকে সাপ বাইরে রাখে। এই জন্য আমাদের বাংলার গল্প গাথা, এই গল্প গাথার ভিত্তিতে এই বাংলার সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলার হিন্দু বলেন, মুসলমান বলেন, যে ধরনের বলেন, তারা কিন্তু এই শিবকে চেনে, হিন্দু শিবকে চেনে না। ওখানে আবার হিন্দু মুসলমান নাই, মানে পরবর্তী শিবের যে রূপান্তর ঘটেছে গণেশ, এটা কিন্তু গণেশ পূজা কিন্তু আমাদের এখানে শিব আছে, আর কি আছে? উমা আছে, মানে শিবের বউ। ও থাকে মেনকা, বিয়ে করে হিমালয়। আর নদীগুলো যখন নেমে আসে, তার মানে এই উমা বসে ওর স্বামীর চুল, জটাওয়ালা চুল, চুলের জটা আশ্রয় দিতেছে, তখন মেঘ ডাকে। হ্যাঁ, ভীষণ ভয় মেঘ ডাকে। মেঘ ডাকা মানে শিবের জটা খুলতেছে, তখন আওয়াজ হচ্ছে।
আর যখন শিবের জটা খোলে তখন এই নদীগুলো ওই হিমালয় থেকে বাংলাতে নেমে আসে। এইতে আমাদের দেশের জনগণের কল্পনা, এটা সত্য মিথ্যে ইম্পর্টেন্ট যে কল্পনাটাকে মধুর, এটা আমাদের সংস্কৃতি। এই জন্য সংক্রান্তি ইম্পর্টেন্ট। নয়া কৃষি এই যে গল্প, এই গল্পের মধ্যে যে শিক্ষা, জগৎকে রক্ষা করতে হবে এবং জগতের রক্ষা করতে গিয়ে শিব বিষ খেয়েছে, এটা ইম্পর্টেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। ফলে এটা আমরা এই যে সনাতন ধর্মাবলম্বীদের শুধুমাত্র এটা আমরা মনে করি, যা কিছু আমাদের সংস্কৃতির মধ্যে এটাও আছে, তেমনি হজরত সুলাইমানও আছে। এগুলো এটা শুনবেন, সারা লেগে যাবে। আচ্ছা, সুলাইমানের গল্পটা বলে খুব তাড়াতাড়ি। সুলাইমান তা আমাদের নবী, তো তিনি সমস্ত ওষুধের জানেন। মানুষের হেন কোনো অসুখ না যেটা উনি নিরাময় করতে পারে। উনি সমস্ত গাছপালা ছিলেন, হ্যাঁ ভাষা। উনি আসছে হিমালয়ে, হাঁটতেছে, যখন সুলাইমান গেছে সব পশু পাখি গাছ মাথা নামকে সেজে দিচ্ছে, সালাম দিচ্ছে। একটা গাছ, কোন গাছ? হরিতকি। তো হরিতকি দেয় নাই কেন? খুব রাগ। সুলাইমান খুব মনে কষ্ট পাইছে, আমি তোমার কেন আমার কাছে সব ওষুধ আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার এখানে সামনে তুমি আমার কি বড় হয়েছে আমার, আমি নিজেই হ্যাঁ। তখন তো সুলাইমান মনে কষ্ট পাইছে, সে তখন কান সেজদায় পড়ে গেছে। ও এই আমার বেয়াদবি করলো, আমি তো তোমার রসুল এই বলে, সে তার কাছে সব ওষুধ আছে, তা আমাকে দরকার থেকে ওর কাছে থাকলে আসবে। তো অনেকক্ষণ পরে আল্লাহ জিব্রাইলকে বলে, এই জিব্রাইল এই সুলাইমানের পরে কেন? ও সেজদা দিয়ে পড়েছে। এটা গল্প, কিন্তু গ্রামের গল্প, কিন্তু গুরুত্ব। তাহলে কেন এটা করে আমরা পড়ে তো পড়ে আছি এই জন্য। হরিতকি বলছে যে ওর কাছে সব ওষুধ আছে, তো সে সুলাইমানকে সে মানবে না, কারণ সুলাইমানকে বিশ্বাস করছে। এই তো ঠিক না, তাহলে তো আমার একটা শেষ রূপে আসতে হবে, এইকে তো শেষ নেই বলা যাবে না, কিন্তু আমার পুরো বিশ্বাস করছে। বলে এই ব্যাটা জানে না যে হরিতকির ওষুধই গুণ হয় যখন এই ওষুধটা হরিতকি পাকে। হরিতকি কখনো কাছে পাকবে না, কাঁচা থাকতেই পড়ে দেবে। মজা না গল্প? তাহলে এই যে গ্রাম, এই যে সাধারণ মানুষের গল্প, তাদের যে কাহিনী, তাদের যে কেচ্ছা, নয় কৃষির ফাউন্ডেশন, এখান থেকে দাঁড়িয়ে আমরা আধুনিক বিজ্ঞানকে সমালোচনা করি, এখানকে দাঁড়িয়ে আমরা ইকোলজি করি, এখানকে দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন রকম সভায় আমরা কথাবার্তা বলি। টেকনিক্যালি আমি আপনার সাথে কথা বললাম, আমার দর্শকরা মজা পাবে না। আমি কয়েকটা প্রশ্ন এবার বলেন। আপনার মতো প্রায় যে প্রকৃতিকে বাঁচাতে হলে প্রকৃতি অনুশীলন অনিবার্য, এই প্রকৃতি অনুশীলন বিষয়টিকে যদি একটু। প্রকৃতি অনুশীলন কিছু নাই, আমি একটু আপনি বলছি না, আমি কে যত্ন করে, আপনি প্রকৃতিতে কখনোই পাবেন না যতক্ষণ না বলতে আপনি আমি কে না। কনভেনশনাল কৃষি থেকে অর্গানিক অর্থাৎ নয়া কৃষি যে অধিক ভালো হওয়ার কারণ আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। আমার আপনি যদি সাইন্টিফিক যদি মাপে নয় বলি, মানে বৈজ্ঞানিক না, যদি বৈজ্ঞানিকভাবেও আপনি গবেষণা করেন, এতে আমরা তো দাবি করি আমাদের কৃষিতে উৎপাদন 2.5 থেকে 3 গুণ বেশি। আপনি কখনোই আমাদের কৃষকের চেয়ে বেশি উৎপাদন করতে পারবেন না। কেন বলবো পরে ব্যাখ্যা করবে। আমার একটা প্রশ্ন আছে, এটা একবার বিশ্বব্যাংকের তরফ থেকে অর্গানিক মানে নয়া কৃষি সহ অর্গানিক কৃষির প্রোডাক্টিভিটি আর কনভেনশনাল কৃষি মানে আধুনিক কৃষির তুলনা হয়েছে। তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমাদের উৎপাদন কোনো অংশে কম না, ঠিক আছে না,
কিন্তু ওরা আমাদের বায়োলজিক্যাল যে প্রোডাক্টিভিটি যে ফল, এটা তারা হিসাব করে না। বায়োলজিক্যাল ফলটা কি বলি, আপনি যদি কোনো একটা গ্রামের নয় কৃষি করেন, তাহলে কিছুদিন পর আপনি দেখবেন 2-3 বছর পরে সেই গ্রামে 40% খাদ্য সেই গ্রামের মানুষ কুড়ে খেতে পারে, এমনি অনাবাদী। এই যে 14 মাস যাচ্ছে, 14 মাসে কিন্তু বহু রকম শাক আছে। যদি আপনি নয় কৃষি করেন, এই বহু রকম শাক কিন্তু যে কোনো মধ্যে সে কে খেতে পারে। আর আপনি যদি নয় কৃষি করেন গ্রামে, আমাদের গ্রামে নয় কৃষি গ্রামে মেয়েরা 20টা 30টা 50টা মুরগি হাঁস অতি সহজে পাতে পারে। আধুনিক কৃষি করে সে পাতে পারে না, কারণ সে কিন্তু 20টা খাবে, ওর মুরগিগুলো পাবে, ঠিক আছে। ও হাঁস পালতে পারবে না আপনি অন্য কোনো গ্রামে। নয় কৃষি গ্রামে অতি সহজে হাঁস পালতে পারবে। আপনি নয় কৃষি গ্রামে ছাগল পাওয়ার সুবিধা, কারণ ছাগল কোনো গাছে মুখ দিলে বিষ থাকবে না, সে কিন্তু দ্রুত বেগে ব্ল্যাক বেঙ্গল আমরা প্রচুর করি। এবং গবাদি পশুর জন্য খাদ্য অতি সদুপায়। আর আপনি যদি বোঝার জন্য, আপনি যদি আমাদের খালি ঈশ্বর দিতে, আপনি যদি বিশাল একটা অঞ্চল আমরা মাছ করি, আমরা কিচ্ছু দিই না, সারটা এমনি হয়, ঠিক আছে। সত্যি কথাই, যেহেতু রুই মাছের পোনা দিতে হ্যাঁ দিই, কিন্তু যদি আমি অন্য মাছ নর্মালি যে মাছ যদি করি, প্রচুর মাছ প্রাকৃতিকভাবে এগুলো খাবার। হ্যাঁ, আপনার এখানে প্রথম দিকে তো ছিল ওটা, কিন্তু আমরা তো দেখি এখন বিভিন্ন কারণে কেমিক্যাল ইউজ করার কারণে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। পারবেন না, যেহেতু আমরা সেই পানি, যেহেতু আমরা আমাদের প্রায় 3 একরের মতো দিঘির মতো, সেই 3 একরের দিঘিতে আপনি কোনো বাইরে থেকে এটা সম্পূর্ণ বন্ধ, এবং আমরা অত্যন্ত যত্ন সহকারে এটা করি। আবার আরেকটা বিল আছে আমাদের, বিশাল বিল, সেই বিলে আমরা ধান এবং মাছ একসঙ্গে করি। তো আমি যে প্রোডাক্টিভিটি কেমন পারবো না, আমাদের সবচেয়ে হাই প্রোডাক্টিভিটি ভেরি হাই। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নয় কৃষির ভবিষ্যৎটাকে কীভাবে দেখেন, কত ডিসিপেট করতে পারে, যেহেতু আমাদের এটা ব্যাপক। বাংলাদেশিতে আমি পড়তে পারছি না সরকারের নীতির কারণে, কারণ নয় কৃষি কৃষকরা তো ভর্তুকি পায় না, ভর্তুকি পাচ্ছে যে সার কীটনাশক যেটা বেনিফিটটা পাচ্ছে কোম্পানিগুলো। আপনি যদি ভর্তুকি বন্ধ করেন, কেউ কিন্তু আপনার সার বীজ ব্যবহার করে, ঠিক না? আমি কেন ভর্তুকি দেবো? হ্যাঁ, অনেক সুন্দর। এখানে আমি ওই বিশ্বব্যাংকের যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম, এটা আপনি অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। আমার নেক্সট যে প্রশ্ন, সেটা হচ্ছে চিটাগং হিলটাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। আমরা জেনেছি, বিশেষ এটা আপনার মুখ থেকে শুনেছি অনেক বছর আগে। আমরা দেখছি ইদানিং পাহাড় ধ্বংসের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে ধ্বংস করা হচ্ছে। এই ব্যাপারে বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন? না, আমাদের মাত্র এই সরকারটি এলো, এর আগে তো এটা ধ্বংসাত্মক করছে, তারা চেষ্টা করছে ডেফিনেটলি, কিন্তু এটা তো এত তাড়াতাড়ি তারা পারবে না। কারণ এখনো বন, পরিবেশ, আমাদের এই সরকারের মধ্যে আপনার ইকোলজিক্যাল চিন্তা, আপনি তো পরিবেশ বলছেন, আমি এনভায়রনমেন্টের কথা বলছি না, ইকোলজিক্যাল চিন্তাটা, অ্যাগ্রো ইকোলজিক্যাল চিন্তাটা দুর্বল। ধরুন আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদের যে কোনো কারণে হোক না কেন আমার ঘরের মানুষটা জড়িত, ফলে আমি জানি তার চেষ্টাটা অত্যন্ত শক্তিশালী, এবং তিনি প্রাণপণ চেষ্টা করছেন, সেক্ষেত্রে সরকার তাকে সহযোগিতা করছে, ফলে এর ফল আপনারা পাবেন। কিন্তু আপনি যদি বিষ ব্যবহার করেন সর্বত্র, কৃষিতে বিষ করছে, তো উনি তো একা পারবেন না, কিন্তু উনি প্রাণপণ হাওরগুলো উদ্ধার করা, বাওরগুলো উদ্ধার করা, আমরা এই যে ইলিশ মাছের উৎপাদন বেড়ে করা, অভয় মাছের যে অভয়াশ্রমগুলো ওগুলোকে রক্ষা করা, এগুলো তিনি প্রাণপণ তিনি করছেন, ফলে আমাদের প্রচুর সুবিধা আছে, প্রচুর সুবিধা আছে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে আপনার আরেকটা আলাপে আমি দেখছি ডোমেস্টিক এবং সেমি ডোমেস্টিক বার্ডস আমাদের পরিবেশের ভারসাম্যটা কীভাবে রক্ষা করে? আপনি কিন্তু প্রাণ বৈচিত্র্য কথা একবারে বলছেন, আমার পরিবেশ আমার হয়েছে, পরিবেশ আমার ফিজিক্যাল হবে, অসুবিধা নেই। প্রাণীকে আপনি মানুষের সম্পর্কের দিক থেকে 3 ভাগ করতে পারেন। একটাকে বলে ডোমেস্টিকেটেড, এগুলোকে আমরা গৃহপালিত, এরপর সে সেমি ডোমেস্টিকেটেড, আর 3 নম্বর হচ্ছে ওয়াইল্ড। ফলে নয় কৃষিতে এই 3 প্রকার প্রাণীকে সুরক্ষার জন্য কি করা দরকার এটা আমরা করি। আপনি আমাদের যে কোনো কেন্দ্রে গেলে দেখবেন যে গাছে গাছে হাঁড়ি মাথা, কি বলে হাঁড়ি কেন?
হাড়িতে বাঁধে কি জন্য? তারা সেমি ডোমেস্টিকেটেড বার্ড, ওরা কিন্তু ওখানে থাকতে পছন্দ করে। পেঁচা, শালিক, চড়ুই, প্রচুর পাখি, পাখি ভর্তি, আর পাখিরা সারাক্ষণে খাচ্ছে। খাবার তো আপনি দিচ্ছেন নাকি অটোমেটিকলি ওখানে? আমি দিচ্ছি, কে দিচ্ছি বলি, আমরা যখন ধান তুলি, আমার ধান থেকে প্রায় 1000 খানেক কবুতর প্রতিদিনই খেয়ে চলে যায়। হ্যাঁ, আমরা ধরে নিয়েছি আমার 10% চলে যাচ্ছে, কিন্তু এটা আমার জন্য লস না। সেটা ফিরে আসছে, আমাকে অন্য বেনিফিট দিচ্ছে, আমার পোকামাকড় কাছে আমার প্রচুর লাভ হচ্ছে। শীতের সময় এই যে গেল শীতে প্রচুর শীতের পাখি সে আমরা পেলাম, ওরা কিন্তু ওয়াইল্ড আছে। ফলে আপনি ওয়াইল্ড আছে, আপনি আমার কেন্দ্রে গেলে আমি আপনার কথা বলবো যে এই জায়গায় সাবধানে যাবেন, এই সময় যাবেন না, সাপ আছে। আমরা সাপ মারি, সাপ গুরুত্বপূর্ণ। সাপ যে রোল প্লে করে সেটা হলো সাপ ইঁদুর খায়, পোকা কম খায়, ইঁদুর খায়, প্রচুর ইঁদুর খায়, সাপটা খুব ইম্পর্টেন্ট। আবার একই সঙ্গে বেজি আছে প্রচুর, আপনি যদি 8-10টা পুরো ফ্যামিলি হাঁটতেছে নির্ভয়, ভয় হয়, এটা ক্ষতিও হয়। দেখা গেল আমার মুরগির ডিম সব খাই চলে গেছে বেজি, কিছু করার নেই। কিন্তু বেজি যে উপকারটা করে সে বিশাল উপকার। সাপের সঙ্গে সাপ করে থাকার সঙ্গে সাপের সঙ্গে আপনার জড়িত। আপনি যদি পেঁচার আওয়াজ না শুনেন রাতে, ভুতুম পেঁচার আওয়াজ, আপনি বুঝবেন যে সামথিং ইজ রং। ঠিক আছে? হ্যাঁ, জি, না না, ভালো তো। ভুতুম পেঁচার যে রাতে না ডাকে, তার মানে বোঝা গেল যে আপনার পরিবেশটা ঠিক নাই। আমাদের ভুতুম তো থাকতে হবে। আর ভুতুমের সঙ্গে তো আমরা পূর্ণিমা উঠলো না, চাঁদ উঠছে কি উঠছে না এটা বুঝে ঘুমে আছে, ভুতুম থাকলে বুঝে চাঁদ উঠছে। আমার পরের প্রশ্ন হচ্ছে, পাট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু নয়া কৃষি পাটকে নিয়ে কিভাবে মানে চিন্তা করছে? পাট নিয়ে খুব ভালো চিন্তা করতে, পাটের কথা ভুলে যাবেন না। পাট কিন্তু আমাদের কৃষিকে, যেটা আমরা বলি মিক্স ক্রপিং, আমাদের যে ক্রপিং প্যাটার্ন, সেই ক্রপিং প্যাটার্নে পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? পাটের রুটসটা চলে যায় ডিপে, এবং পাটে সবুজ পাতা মাটিতে পড়ে। আবার পাট শাক আমরা খাই, ফলে সব দিক থেকে পাট অত্যন্ত ইম্পর্টেন্ট। ফলে নয় কৃষিতে পাটকে আমরা ইন্টিগ্রেট করি আমাদের চাষাবাদের সঙ্গে। হ্যাঁ, ফলে একটা হচ্ছে যে আপনি পাটের, এখন পাটকে থেকে আঁশ পাওয়াটা কঠিন, কেন আমরা তো পাটের জাত হারাই ফেলছি। পাটের যে অরিজিনাল যে আমাদের দেশীয় জাতি আমার কাছে এখন নাই, আর কৃষকরা ভুলে গেছে পাটটা। এটা বিরাট ক্ষতি হয়ে গেছে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, বটগাছকে সকল প্রাণীর একটা আশ্রয়স্থল বলা হয়, কিস্টোন বলা হয় এটাকে। আরো অনেকগুলো কিস্টোন স্পেসিফিক নির্ভর করে আপনি কোনটাকে নিয়ে আপনি কিস্টোন বানাতে। এটা ইকোলজিক্যাল মানে পরিবেশের জন্য আবার বলি, এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা কিরকম? আমাদের প্রত্যেকটা কেন্দ্রে বট গাছ অথবা অশ্বত্থ গাছ থাকবেই, কারণ বট গাছের যে ফল, বিভিন্ন পাখি এসে বট গাছের ফল খায়। আর বট গাছ থাকা মানে পুরো গ্রামে আমার বনায়নের জন্য কাজগুলো করে। পাখি এই ফলটা খায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এবং একটা গ্রামে যদি 5 রকম গাছ থাকে, 5 রকম গাছ, বট গাছ, অর্জুন গাছ, হরিতকি বা বহেরা গাছ, রয়না গাছ, কেমন, আর ওই যে হলুদ গাছ, যেটা ওই যে এটা কি বলে বাঁদরের লাঠি, এই 5 রকম, আরও আপনি যে কেউ মিক্স করতে পারেন। এই 5 প্রজাতির গাছ থাকলে সেখানে কোনো আপনার খরা হয় না। ফলে আপনি কি ইকোলজি একটা উৎপাদনেরও একটা উপায় পদ্ধতি। পানির স্তর পটগাছ থাকে না, পানির স্তর ধরতে হলে আপনার লাগবে তাল গাছ, নারকেল গাছ। ওকে, বট গাছে বলি আপনাকে, গাছের সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক ডাইরেক্টলি। সাধারণত বট গাছের সঙ্গে আমরা মনে করি সম্পর্কটা যে তাপে ঘুরে, এদের বট গাছের শিকড় ভেতরে যায় না বলে বট গাছের শিকড়টা উপর থেকে নেমে আসে। আচ্ছা, আর বকুল গাছের শিকড়টা বহু গভীরে যায়, এটাকে আমরা বলি এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে জুপিটারের, বৃহস্পতি। ফলে 12 বছর পর সাইকেলটা গাছ সঙ্গে জানতে হবে। এটা হাইলি টেকনিক্যাল, আপনাকে আমি এখানে বসে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমরা অবশ্যই আপনার ওখানে যাবো। আমরা প্রশ্নের একবার শেষে দিয়ে
আপনি বলেছেন মেয়েরা কৃষি আবিষ্কার করেছে, এটা নিয়ে অবশ্যই। তর্ক আছে অনেক কোনো সময় তর্ক আমরা নাই। দেখি, এটা বাজে এর মধ্যে তর্ক। যুক্তি কি? যুক্তি খুব সিম্পল। ছেলেরা কি বাচ্চা প্রসব করে? না, যুক্তি খুব সিম্পল। আগে ছিল হান্টিং এবং গ্যাদারিং সোসাইটি, ওরা ছেলেরা শিকার করতে যায়, এখন মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, ওকে যাতে আর ও যখন ঘরে থাকে তখন সে স্বভাবতই যখন করছে তখন তার খাদ্য সে সংগ্রহ করে কীভাবে সে আবিষ্কার করতে গেছে। ও সে প্রথমত ওই যে এটাকে বলে শ্যাটারিং, সে তখন যে বীজকে ফেলা দিত শ্যাটার করে, ওখান থেকে হয়েছে তারপর মেয়েরা। কৃষির আবিষ্কার অবশ্যই মেয়েরা করেছে এবং এটা কোনো অ্যান্থ্রোপোলজিস্টের মধ্যে নৃতাত্ত্ববিদদের কাছে এই ব্যাপারে কোনো তর্কই নেই। আপনি কেন বললেন এখানে তর্ক আছে? না, আমি মানে দেখি আমরা আমাদের বিভিন্ন জায়গায় আলাপ করতে গিয়ে দেখি যে কারা? না, ছেলেরা করে? ছেলেরা আবিষ্কার ছেলে তো মেয়েদের বিরোধী এমনি। অনেকে খাবার খুঁজতে গিয়ে ওরা খাবার খুঁজে নিয়ে আসে, তারপরে না কারা? পাইলে পুরুষরা আর কি। এবার হ্যাঁ, পুরুষরা তো পুরুষদের জন্য ছাড়া দুনিয়া ধ্বংস হয়েছে, কারণ হান্টিং এবং গ্যাদারিং সোসাইটিতে প্রথম অন্য পশুকে মারা শিখেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক না? ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন আমরা করতে পারি না? অবশ্যই আচ্ছা, অবশ্যই। এখানে বন টিকিয়ে রাখতে হলে বনবাসী মানুষকে টিকিয়ে রাখতে হবে, এটার সাথে রাজনৈতিক সমস্যাকে আপনি কিভাবে দেখেন? রাজস্থানটা ম্যাচুর অফকোর্স। আপনাকে দেখুন, আমাদের বনের বা বন এলাকার যারা কমিউনিটি ওনারশিপটা আমাদের যারা ক্ষুদ্র জাতির সত্তা, যারা বনবাসী, ফলে আপনাকে বনবাসীর কাছে অবশ্যই ইয়ার কি বলে বনের ব্যবস্থাপনা দিতে হবে। ঠিক যেমন কৃষকের কাছে কৃষি ব্যবস্থাপনা দিতে হবে, কুমারের কাছে কুমারের ব্যবস্থাপনা দিতে হবে, জেলের কাছে নদী হাওর বর ওরাই জানে এটা সিম্পল ব্যাপার। এটা সম্পর্কে আমাদের যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট যেটা 1982-তে ঘোষিত হয়েছে আন্তর্জাতিক, সেখানে এই যে বলে একটা আছে, মানে আপনার একটা ঘোষণা ক্লজ আছে, এর যে নামে একটা ক্লজ আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে ইন্ডিজিনাস কমিউনিটি, স্থানীয় অধিবাসীদের লোকায়ত জ্ঞান, এটাকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ, কারণ এই লোকায়ত জ্ঞানের সঙ্গে পরিবেশ, প্রকৃতি এবং প্রাণ রক্ষা করার প্রশ্নটা জড়িত, ঠিক না? ফলে বন রক্ষা করতে হলে বনবাসী, আমি মাছ রক্ষা করতে চাইলে বা জলজ প্রাণীকে রক্ষা করতে চাইলে জেলেদেরকে, ঠিক আছে, কৃষিকে রক্ষা করতে চাইলে কৃষককে, ওদেরকে রক্ষা করতে দিতে, ওদেরকে ব্যবস্থা দিতে হবে। ফলে পলিটিক্যালি চিন্তা করতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখছি নদী নালা খাল বিল এগুলো সব শুকিয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় বরাদ করে ফেলা হচ্ছে, এগুলোর পিছনে যারা যে বিষয়গুলোকে আমরা মানে ফাইন্ড আউট করার চেষ্টা করি, সেগুলো হচ্ছে আপনার এলাকার মানে কর্পোরেট পুঁজিবাদী, অবশ্যই এদেরকে মোকাবিলা করা যায় কিভাবে? আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে বোতলে পানি খাচ্ছে না, একটা কোম্পানি এই যে বোতলে পানি খাচ্ছে, আপনার এলাকায় খাবার পানি নেই, আপনি খালি কর্পোরেশনে দূরে দিচ্ছেন। আমি তো বলছি না আমি কি রক্ষা করি, আমাদের মধ্যে সেই প্রশ্নটা আসছে না। আমাদের জীবন ব্যবস্থাতে আমি তো পরিবর্তন করতে পারছি না, না বলে কি করে? এদের আমি সাদা কাপড় পরি, রং দিই না, কেন? আমি যেটা করি, আমি এটা করে আমার তাঁতিদেরকে দিয়ে করি, কিন্তু তাঁতের কাপ হাতে পড়ে না, দাম একটু বেশি, কিন্তু আমি যখন এটা পরি ওই তাঁতটা ওরই কিন্তু সুবিধা হয়, ওই কিন্তু বেঁচে থাকে আমার এই বিক্রি করে। আর আমি যদি কর্পোরেট ইন্টারেস্ট করে সার্ভ করে ওদের কাপড় বিজ্ঞাপন দেখে ওদের কাপড় পরি, তাহলে তো ও তো মার খাবে। তার ফলে আপনার তো একটা নৈতিক দায়িত্ব আছে। আপনি যতক্ষণ পর্যন্ত নৈতিক দায়িত্ব পালন না করবেন, আপনি অন্যকে তো কিছু লাভ নেই। কর্পোরেশন তো এটাই করে, মানুষের কেন করে, রাখছে কেন করে? ঠিক আছে, আচ্ছা, আমাদের একটু অন্যদিকে যেতে হবে। শেষ প্রশ্ন বলবো না, এরপর একটা প্রশ্ন আছে। ভারত আমাদের নদীর পানি না দিয়ে দক্ষিণ অঞ্চলকে কিন্তু একবারে মূল অঞ্চল করে ফেলছে, এতে করে আপনার ওই অঞ্চলে গাছপালা এগুলো মারা যাচ্ছে বা শুকিয়ে। না, এটা পুরো সত্য না, ভারতেরটা অবশ্যই সত্য, কিন্তু পুরো সত্য না। আচ্ছা আচ্ছা, ধ্বংস হয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। এখন কোন একটি কমিশন করে ক্ষতির যে হিসেব, মানে এই হিসেব করে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি কিনা? না, তখন ভারত বলবে যে এটা আপনাদের দক্ষিণাঞ্চল ধ্বংস করার জন্য আমরা দায়ী না, আপনারা দায়ী। কেন? কারণ আপনারা চিংড়ি চাষ আপনারা শুরু করেছেন, ভারত তো শুরু করেন। আপনি চকরিকে ধ্বংস করছেন কি আপনারা শুরু করছেন, ভারত তো ধ্বংস করেন। আপনি খুলনাকে ধ্বংস করছেন কি আপনারা ধ্বংস করছেন, ভারত। চিংড়িতে হিসাব করলে হবে ডেফিনিট, আর কি দিয়ে করবেন? আজকে যে লবণ পানি ঢুকতেছে এটার জন্য কে দায়ী? শুধু চিংড়ি? অবশ্যই। আর আপনি যদি বলেন যে অধিকার, এই যে আপনার গঙ্গা যেখানে ওই যে পুষ্যের যে শুকিয়ে সেটা ভিন্ন করছেন,
ফলে আমি কোস্টাল এরিয়ার কথাটা বললে কিন্তু এই প্রশ্নটা আসবে, কারণ আপনি তো আপনার নিজের পানি সংরক্ষণ করেন না, আপনি তো আমার নিজের নদীকে রক্ষা করেন না, আপনি তো আপনার পানিকে এখনো পর্যন্ত রক্ষা করছেন, তো ভারতকে এত দোষ। এটা শুধু রাজনৈতিক প্রশ্ন চলে আসে। কোনটা? আমি যে করি নাই, কেন করি না? হ্যাঁ, না করেন না যেহেতু আপনি অজ্ঞ। আপনি যদি করতেন তাহলে ভারতকে হ্যান্ডেল করতে কাজ খুব ইজি হতো। আমরা আমাদের দায়িত্বটা এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত, আমি ভারতের ব্যাপারে আমার ভিন্ন প্রশ্ন আছে, ভারত আমাদের জন্য বিরাট প্রবলেম, মানে আমি মিস করবো না, আমি মিশিয়ে ফেলবো না ভারতের সঙ্গে আমার লড়াই। ভারতে কি ওখানে কি পরিবেশের পক্ষে লোকজন নাই? ফলে ভারতের লোকজন নাই যারা এই যে ফারাক্কা বিরোধী, ভারতের লোকজন আছে যারা চায় যে বাংলাদেশের জনগণ ঠিক মতো পানি পাক, কিন্তু আমরা খালি ফারাক্কা বলতেছি, কিন্তু আমরা নিজের তো পানি নষ্ট করি। আপনি কেন বলুন কোনো সরকার পাবলিক ওয়াটার নিশ্চিন্ত করেন, মানে এখানে কেন পানির একটা কল থাকবে না যেখান থেকে ওনারা নিয়ে এসে আমাদেরকে ভালো পানি খাওয়াতে পারে? এটা আমাকে কিনতে হবে না। তাহলে যারা কল বসায় নেয় তাহলে বুঝে গেলে ওরা ব্যবসার পক্ষে করে। আচ্ছা ওদের এতে কথা বাদ দেন, এলাকার লোক করছে না কেন, আপনারা কেন করছেন? এটা একটা এক্সপ্লেনেশন আমি করেছি নন চমস্কেট একটা বইতে। ওখানে লেখা আছে যে পুঁজিবাদী ওরা বিভিন্ন দেশে গিয়ে প্রথম হচ্ছে আপনার ওই পরিবেশটা ধ্বংস করে, পানির সোর্স না বই দেখে বই করে না, আপনার সঙ্গে আমি এখানে ডিজাইন করি বইতে, আমি বই পড়ে কোনো কাজই করি। আচ্ছা, আমি আমার এলাকার লোককে দেখে, আপনাদের আচরণ দেখে তো আমি বুঝি এটা তো পুঁজি করে। আমি বই থিওরিটিক্যাল বই পড়তে অনেক বই পড়তে, থিওরি পরে আসে, কিন্তু অভিজ্ঞতা তো আপনার লাগে। আপনার চোখের সামনে দেখতেছেন আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আর এটা একটা মুসলিম কান্ট্রি না, মুসলিম কান্ট্রিতে এরকম বোতলে পানি দেওয়া তো এটা তো অপরাধ, ও তো বিচার কারবার, অপরাধ। পানি তো থাকতে হবে বিনা পয়সা, আমি পানি কিনতে হবে কেন? পানি কিনে যারা কিনে রেতে এটা বলে লাভ আছে নাকি? মানে পানি কিনতে হবে সাধারণ মানুষ, একটা পুকুরে পানি ঠিক না, গোসল করতে পারবেন না কেন? এটাকে এসে কি কর্পোরেশন গুলো করছে না আমরা করছি? কেন সরকারি করতে হবে? আপনি নিজে পারেন না করতে? সরকারের কথা বলায় তো নিজের দায়িত্ব আদায় করতে হবে। সরকার তো আপনি করবেন। এখন দেখেন আপনি সরকার সেবা করতেছেন, তারপরে কি সরকার বলতে ঠিক আছে আমাকে ভোট দাও, যে বিএনপি ভোট করতেছে কেন? আমরা স্থানীয়ভাবে কমিউনিটিকে গড়ে তুলতে পারি না কেন? আমরা স্থানীয় সরকার কথা বলি না কেন? এই এলাকার কমিউনিটি কেন তাদের ব্যবস্থা নিজেরা বন্ধ নিতে পারে? হয় না? কারণ আমরা সরকার করে দায়িত্ব দিই। আগে আইন সালিশ সমস্ত গ্রামে হতো, সমাজের মধ্যে হতো, এখন জমি ছোট্টখাট্টো ঘটনাতে ওই হাইকোর্টে চলে যাচ্ছে। কেন? একটা ডিভোর্সের জন্য হাইকোর্টে চলে যাচ্ছে কেন? কি জন্য? তো কমিউনিটি ধ্বংস করে ফেলতেছে। মানে আমরা নিজেদের দায়িত্ব নিব না, খালি অন্যকে দোষারোপ করতে উৎসাহ থাকবে, এটা তো ঠিক না। অনেকক্ষণ ধরে আমরা আলাপ করতেছি, এখন শেষ প্রশ্ন। আমরা তো জানি যে কনভেনশনাল কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, মেডিসিন ব্যবহার করে প্রচুর পরিমাণে, যাতে পোকামাকড় বিষ ব্যবহার করে, এক কথায় আমরা এটাকে বিষ। তো অর্গানিক কৃষিতে পোকামাকড় বা কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনার কি প্রক্রিয়া? একটু করে না, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি মুসলিম? ভাই আপনি কি বিশ্বাস করেন যে কোনো প্রত্যেকটা প্রাণীর হক আছে? তো তাহলে মারবেন কেন? কি কিভাবে আমরা প্রকৃতির যে এগুলো আপনি তো শিখেছে এগুলো, কারণ আপনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। দেখেন ধর্ম করেন, হুজুরে কি করে? ওয়াজ করে, ঘরে খালি পরকালে যান, তো এখানে কালো হয়ে গেছে, বিষ মারতেছে, ও কি ধর্ম করে? না ঠিক আছে, ধর্ম বলে না। মানে সব করে আপনি তো দুনিয়া আপনাকে পাঠিয়েছে খলিফা কার, আপনার কাজই তো সৃষ্টিকে রক্ষা করা। আপনি তার সৃষ্টিকে রক্ষা করছেন। আপনি জানি মুসলমান জন্মসূত্রে ইসলামে মুসলমান হওয়া যায়, জাস্ট বিকজ আপনি এর বর্ন মুসলিম, আপনি কখনো কিন্তু মুসলিম নন। আপনাকে সাহায্য করতে হবে, সাক্ষ্য বলি। আপনি তো সাক্ষ্য কোনো দিন নেই, আপনার তো আল্লাহ কোনো উপর দিন। আপনি আল্লাহ বলতে প্রভু ডাকেন, আল্লাহ বলতে যে আপনাকে জাহান্নামে পাঠায় ওটা চিনেন, আল্লাহ বলতে যে আপনাকে জান্নাতে পাঠায় সে বুঝে, কিন্তু আল্লাহ যে আপনার মধ্যে সে কাজ করে খলিফা আকারে, এটা তো উনি বুঝেন। তাহলে তাহলে যে আমরা দেখছি একটা বেগুন খেতে প্রচুর পোকা হয়, আপনি ওই বেগুনে যা লাগাইছেন কেন? বলছি আপনাকে কি করে লাগাইছেন? আপনার ওই জায়গাতে ওই বেগুন ছিল না, আমি তো বাজার থেকে হাইব্রিড লাগাই। তার মানে আমরা দেখতেছি এখানে সবকিছু দেশের মধ্যে পোকা একদম কম থাকে। আমাদের দেশে যে মায়েরা যে বেগুনে পোকা লাগবে, বেগুনে পোকা লাগে, একটা কি দুটা পোকা লাগে, কিচ্ছু না।
কি রেগুলার লাগতো ওই পোকার পাটটা কাইটা ওটা বেশি খাইতে, ওটা খাইতে বেশি স্বাদ। পোকার এটা না কথা বুঝবার চেষ্টা করে, ওটা বেশি স্বাদ। আমার মা আমার খালাদেরকে এটা দেখছেন, তারা তো কোনো বেগুন ফলে নাই। আর বাংলাদেশে আমি তো কি বেগুন নিয়ে গবেষণা করেছি, বাংলাদেশে বেগুন তো উদ্বৃত্ত। এখানে প্রবলেম হচ্ছে বেগুনটা শহরে যেতে পারে না বলেও দাম পায় না। আমার তো পোকা প্রবলেম না, পোকা তো খাবেই। আরে ভাই পোকা খাবে না, পোকা খাতে লাগবে না। এই পোকাটা হয়তো কোনোভাবে আবার প্রকৃতি অবশ্যই ডেফিনেটলি ও এমন কোনো বেগুনে আমাদের হিসেবে মধ্যে 7 থেকে 8% বেগুন খায়। ওই পোকাই আবার অন্য ফসলের জন্য খুব উপকারী, একই পোকা।